আমি গত কয়েকদিনের কিছু কর্মকাণ্ডে খুবই উদ্বিগ্ন হচ্ছি এবং খুব আশ্চর্যান্বিত হচ্ছি যে আমাদের যে সমস্ত তরুণ ভাই বন্ধুরা যারা এইভাবে একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, দানবী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করলো, তারা কেন এখন নিজেরা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে। এক কলেজের শিক্ষার্থীরা অন্য কলেজের শিক্ষার্থীদের রক্ত ঝরাচ্ছে, হামলা করছে এবং একটা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করেছিলেন যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটা কি বলবেন, একটা ব্যাপক সংঘর্ষ। ঢাকা কলেজ এই আন্দোলন সংগ্রামে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সবাই জানি, যে ঢাকা কলেজের নাজমুল রাকিবরা এবং সাধারণ শিক্ষার্থীরাও যে ভূমিকা রেখেছে ঢাকার মধ্যে, বিশেষ করে ঢাকা কলেজ না, শুধু ঢাকার 7 কলেজ, অন্যান্য কলেজগুলো এবং সিটি কলেজও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানে কেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘাত শুরু হবে কিংবা এই সংকট তৈরি হবে? এই সংঘাতগুলো কোথা থেকে আসে, কিভাবে শুরু হয়, কিভাবে সূত্রপাত ঘটে? যে এখানে শিক্ষার্থীরা হয়তো একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, কারো উপরে হামলা হয়েছে, কারোর সাথে কারো তর্কাতর্কি হয়েছে, সেটাকে কেন্দ্র করে তারা দুই কলেজের শিক্ষার্থীরা আপনারা একেবারে সংঘবদ্ধ হয়ে একটা সংঘর্ষে রূপ দিচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কি ঘটছে, এই ঘটনার সূত্রপাতগুলো কোথায়? এই ঘটনা আসলেই আপনার কোনো যৌক্তিকতা আছে কি না? হ্যাঁ, দু একজনের সাথে দু একজনের একটা সমস্যা থাকতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিংবা কোনো ক্ষেত্রে দু একজনের সাথে দু একজনের যদি মারামারি হয়, সেটা আলাপ আলোচনার মাধ্যমে দু কলেজের কর্তৃপক্ষ আছে তাদের সাথে আলাপ করেও সেটা একটা সমাধানে পৌঁছানো যায়, একটা ব্যবস্থার দিকে যাওয়া যায়। কিন্তু সেটাকে কেন্দ্র করে কলেজ কেন, জেনারেল শিক্ষার্থীরা এইভাবে একটা সংঘর্ষে জড়িয়ে যাবে? ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষ বা সমস্যার রেশ কাটতে না কাটতে আমরা আজকে যে ঘটনাগুলো দেখলাম, বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজের সাথে ঢাকার বেশ কয়েকটি কলেজের ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থীদের, মাহবুবুর মোল্লা কলেজ থেকে শুরু করে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, এখন একই ঘটনা, যে দু একজনের কোনো বিষয়কে কেন্দ্র করে এইভাবে এত বড় পরিসরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। যেই শিক্ষার্থীরা দেশকে বাঁচাতে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইভেন বলা চলে অনেক ক্ষেত্রে গ্রাজুয়েশন লেভেলের ছাত্রদের দাবি ছিল এই কোটার যৌক্তিক সংস্কার, সেটা করতে গিয়ে তারা নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত হয়েছে। সেখানে আপনার ইন্টারমিডিয়েটের কলেজের স্কুলের শিক্ষার্থীরাও ব্যাপক পরিমাণে আপনার প্রতিবাদ করেছে এবং প্রতিবাদে সামিল হয়েছে। তাহলে সেই শিক্ষার্থীরা কেন এখন নিজেরা এই কারণের বিরুদ্ধে আপনার জড়িয়ে যাচ্ছে? এটা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। আমরা সকল শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে অনুরোধ করব ধৈর্য ধরার এবং এত অসহিষ্ণু না হওয়ার। শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি আমরা আরও কিছু ঘটনাগুলো দেখেছি, বিশেষ করে এই কথাটি বলাও সেন্সিটিভ, কারণ অনেক মানুষ বুঝে কিংবা না বুঝে নানান ধরনের রিয়্যাক্ট করে। কাজে আমি সেই সমস্ত অতি উৎসাহী রিয়্যাক্টের কিংবা যারা বুঝে না বুঝেই নানান ধরনের অতি উৎসাহী কথাবার্তা বলছেন, তাদের এই সমস্ত রিয়্যাক্টে আমি মনে কিছু করি না। কারণ আমি এই গত 7-8 বছর ধরে আমার সহকর্মীদের সাথে, তাদেরকে সাথে নিয়ে স্রোতের বিপরীতেই কিন্তু লড়াই সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষ করি নেই, সুবিধা নেই, নিজেদের কৌশলের সাথে টিকে থেকেই কিন্তু ধারাবাহিকভাবে একটা লড়াই সংগ্রাম করেছি, কখনো আপোষ করি নাই। কাজেই আমাদের কাউকে পরীক্ষা দিতে হবে না, কিংবা কারো কাছে আমাদের চারিত্রিক কিংবা আন্দোলন সংগ্রামের সার্টিফিকেট দিতে হবে না। সেই সার্টিফিকেট ইতিমধ্যে এদেশের জনতা আমাদের সার্টিফিকেট পেয়েছে কর্মের মাধ্যমে। এখন অনেক মানুষ দেখা যায় আমার কোনো একটা কথা তাদের বিপরীতে যেতে পারে, কোনো কথার সাথে তাদের মিল নাও হতে পারে, তো সেটাকে কেন্দ্র করে কেউ কিছু বললে এটা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। পরিষ্কারভাবেই আমরা তারুণ্যের নতুন ধারার একটা রাজনীতি প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদকে নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন করতে চাই, তরুণদের ক্ষমতায়ন করতে চাই। এবং আমাদের যেহেতু একটা রাজনৈতিক দল, একটা ছাত্র কিংবা যুব কিংবা শ্রমিকদের একটা গোষ্ঠীগত আন্দোলন, যেটা শুধুমাত্র ওই সম্প্রদায় বা কমিউনিটির দাবি দেওয়া রিলেটেড আন্দোলন কিংবা পপুলার দাবি নিয়ে আমরা আন্দোলন করব যেটাতে মানুষ তালি দেবে, বাহাবা দিবে, একটা রাজনৈতিক দল এই সস্তা জনপ্রিয়তা বা সস্তা সেন্টিমেন্টকে ধারণ করে সবসময় কাজ করতে পারে না। তাদের দেশ বিদেশের নানামুখী
বাস্তবতা মাথায় রেখেই তাদের রাজনৈতিক দলের পলিসি কর্মপদ্ধতি নিতে হয়। সেটা কখনো মানুষের পক্ষে যাবে, কখনো বিপক্ষে যাবে। কাজেই সেটা নিয়ে কে কি বলল এগুলো হিসাব করে রাজনৈতিক দলগুলো সাধারণত তাদের পলিসি নির্ধারণ করতে পারে না বা কাজ করতে পারে না। আমাদের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য এক, দেশের মানুষের জন্য সার্বজনীন শিক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকলের জন্য অবেতনিক শিক্ষা, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, সকলের জন্য বাসস্থান নিশ্চিত করতে হবে। এদেশে কোনো মানুষ যেন আপনার অনাচার অবিচারের বৈষম্য শিকার না হয়। রাজনৈতিক দল হিসেবে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আমরা ওই মৌলিক জায়গাতেই ফোকাস আছি। তো আমি যেটা বলছিলাম, এই শিক্ষার্থীদের আন্দোলনের পাশাপাশি এখন বিভিন্ন কমিউনিটির লোকজন, সেটা হোক আইনজীবী, সেটা হোক ডাক্তার, সেটা হোক শিক্ষক, তারা আপনার তাদের দাবি দেওয়া নিয়ে ব্যাপক আন্দোলন সংগ্রাম করছে। তাদের এই দাবি দেওয়ার প্রতি আমি পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল এবং সহনশীল এবং একমত পোষণ করি, সম্মানের সাথেই বলছি যে 16টি বছর একটি সরকার ছিল, সেই সরকারের আমলে কিন্তু আপনারা এইভাবে আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই, এমনকি দাবি দেওয়াও আদায় করতে এইভাবে রাস্তায় নামতে পারেন নাই। নেমেছেন, পুলিশের টিয়ারশেল খেয়েছেন, ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে। যাই হোক, 15 বছর সেই সরকার কতটুকু পারত কি পারত না তারা বাস্তবায়ন করেনি। এখন জাতীয় ক্রাইসিস, যেখানে একটা অর্থনৈতিক চরম সংকট, সামাজিক একটা চরম সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম বাজে অবস্থা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আপনারা দেখেছেন যে গত 15 বছরে যেভাবে 16 বছরে এই ফ্যাসিবাদের দালালি করেছে, অনেকে ফ্যাসিবাদের অংশ হয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে, আজকে তারা জনগণের সামনে দাঁড়াতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সেই অংশটা। এবং যেভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিশেষ করে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণ মোকাবেলা করেছে, তাদেরকে প্রতিহত করেছে। কাজে আজকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর জনগণের মুখোমুখি হওয়া নিয়ে একটা ভয় আছে, মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত, মনোবল দুর্বল। কিন্তু এটাও আবার মনে রাখতে হবে, পুলিশকে কিংবা অন্যান্য সংস্থাকে আমরা যতই গালি দেই, পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া রাষ্ট্রের শৃঙ্খলা রাখা সম্ভব নয়। এখন এই জাতীয় সংকট থেকে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আমরা বলেছিলাম যে এটা একটা জাতীয় সরকার হওয়া দরকার, যেখানে আন্দোলনকারী অংশীজনদের একটা প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ থাকবে, এবং যারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাষ্ট্র সংস্কার এবং জনগণের অধিকার আদায়ে কাজ করে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে। যাই হোক, সেটা হয় নাই, কিন্তু তারপরেও এই সরকারকে আমরা সমর্থন না করে পারি না। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশের 53 বছরের মধ্যে একটি বার, এবং এই আমরা রাষ্ট্র সংস্কারের যে অপার সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে কোনোভাবে আমরা হেলায় ফেলায় ঠেলে দিতে পারি না। যার জন্য আমরা বলছি, এই সরকারের বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিমত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু এই সরকারকে চাপে রেখে হলেও সেই সমাধানগুলো আমাদের করতে হবে। এখন যারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে আসছেন, দাবি দেওয়া জানাচ্ছেন, তাদেরকেও তো কিছুদিন সময় দেওয়া দরকার। একটা সরকার সেটেল ডাউন হতে, পরিস্থিতি বুঝতেই তো তাদের একটা সময় দরকার, অন্তত 6টি মাস সময় দরকার। তো কাজে এই যে যারা খুব অসহিষ্ণু হয়ে রাস্তাঘাটে আন্দোলন করছেন, রাস্তাঘাট বন্ধ করছেন, সাধারণ মানুষ জিম্মি হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। এমনিতেই একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে ব্যবসা বাণিজ্য, দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ক্ষতির ফলে দেশে আপনার রাষ্ট্রে আর্থিক ক্রাইসিস তৈরি হবে, বেকারত্ব বাড়বে, কর্মসংস্থানের অভাব তৈরি হবে, এবং সেটা সামগ্রিকভাবেই রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করবে। কাজে এখন দেশকে সঠিক ট্র্যাকে তোলার জন্য, স্থিতিশীল করার জন্য আমাদের এই মুহূর্তে অন্তত আগামী 6 মাস আন্দোলন সংগ্রামের বাইরে থেকে দাবি দেওয়া আমরা জানাতে পারি, সভা, সেমিনার, বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে সেটা আমরা জানাতে পারি, সেটা আমরা জানাবো। আমরা বলছি না যে কেউ আন্দোলন করবে না বা দাবি দেওয়া জানাবে না, কিন্তু একটু সময় দেওয়া দরকার সরকারকে। পাশাপাশি এই যে অসহিষ্ণু কর্মকাণ্ড, আমাদের পৃথিবীর বুকে বাংলাদেশের যে তরুণরা যে নতুন ইতিহাস রচনা করেছে, যেটা সারা বিশ্বের জন্য একটা রোল মডেল, বাংলাদেশের গণ অভ্যুত্থান অনেক দেশের তরুণদেরকে এনকারেজ করেছে। আমরা যেটা দেখেছি, পাকিস্তান সহ অনেক দেশের তরুণরা, যে সমস্ত দেশে এই রকমের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করছে, বাংলাদেশ থেকে ইন্সপিরেশন নিয়ে। এবং বাংলাদেশের এই তরুণদের ছাত্র আন্দোলন, এই গণ আন্দোলন ইতিহাস
গবেষণা একটা বিষয়বস্তু হচ্ছে, সেখানে এই বিপ্লবী তরুণরা, এই প্রোগ্রেসিভ তরুণরা কেন এত অসহিষ্ণু হচ্ছে, এই কারণে বিরুদ্ধে লেগে যাচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে, কলেজ ভাঙচুর করছে, এবং আন্দোলনের নামে আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষ অনেকে রাস্তাঘাট অবরোধ করছেন, মিল ফ্যাক্টরি ভাঙচুর করছেন, শ্রমিকদের আমরা তো অনেকদিন ধরেই বলছি, এমনকি আমাদের রাষ্ট্র সংস্কার কর্মসূচিতেও, যে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারের সাথে শ্রমিকদের এবং সকল শ্রেণী পেশার মানুষের, চাকরিজীবীদের বেতন একটা সমন্বয় করা দরকার, বেতন বাড়ানো দরকার। তার জন্য তো কিছুদিন সময় লাগবে। এখন যেই মিল ফ্যাক্টরি বা অফিসকে কেন্দ্র করে আমার জীবন এবং জীবিকা, আমি যদি সেখানে ভাঙচুর করি, সেখানে অগ্নিসংযোগ করি, সেটা বন্ধ করে দেই, তাহলে তো আমার রুটি রুজি থেমে যাবে। এই যে বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস সেক্টরে প্রায় 40 থেকে 45 লক্ষ লোক আপনার চাকরি করে, সেখানে হঠাৎ করে যদি এই গার্মেন্টস শিল্পটা বন্ধ হয়ে যায়, কিংবা আমাদের বিদেশি অর্ডারগুলো যদি বাইরে চলে যায়, কি পরিস্থিতি তৈরি হবে আপনারা ভাবতে পারেন? তো যার জন্য আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, ধৈর্য ধরেন। আমরা এটাও কথা পরিষ্কার যে এই সরকারের কোনো বেনিফিশিয়ারি আমরা না, আমরা সরকারের পার্টও না। কাজেই তারপরেও আমরা সরকারকে সহযোগিতা করছি যে স্থিতিশীল হয়ে সংস্কারগুলো করে একটা নতুন নির্বাচনের পথে হাঁটার জন্য। সেই ক্ষেত্রে যারা দাবি দেওয়া জানাবেন, তাদেরকেও সেটি বিবেচনায় রাখা দরকার। বিশেষ করে ছাত্র, তরুণ এবং যুবকদের একটা গুরু দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করে সাফল্যের দিকে নিয়ে যাওয়া। কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, সেটা বাংলাদেশে একটা নতুন বিপর্যয় বয়ে আনবে।